প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম অধ্যায়ের উপর 3টি ক্লাস নিয়েছি। আজকে আমাদের চতুর্থ ক্লাস। আমরা আমাদের ক্লাসে উপস্থিত থেকে আমাদের প্রশ্ন করব, আমাদের জানার যে বিষয়গুলো আছে জানতে ইচ্ছা পোষণ করব। আশা করি গত ক্লাসগুলো তোমাদের কাছে ভালো লেগেছে, আজকের ক্লাসও তোমাদের কাছে ভালো লাগবে এই প্রত্যাশা করে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের যেই আলোচ্য বিষয় প্রথম অধ্যায়ের মৌলিক অর্থনীতি সমস্যা সমাধান বা ধাপসমূহ বা কর্মপর্যায়। গত ক্লাসে তোমাদের আমরা আলোচনা করেছিলাম মৌলিক অর্থনীতি সমস্যাসমূহ। তোমরা জেনেছ মৌলিক অর্থনীতি সমস্যা 4টি। একটি হলো কী কী উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে, এবং আরেকটি হলো সম্পদের সর্বোচ্চ ব্যবহার হয়েছে কি। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম চিত্রের সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে যে কিভাবে কী কী উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব। আরেকটি হলো সম্পদের সর্বোচ্চ ব্যবহার হয়েছে কি না। আজকে আমরা তা নিয়ে আলোচনা করে আমাদের সমস্যা সমাধানের যে প্রত্যেকটা ক্ষেত্রে যে সমস্যা রয়েছে কিভাবে সমাধান করব তার কর্মপর্যায়গুলো আলোচনা করব। সম্পদের 4 নাম্বার মৌলিক অর্থনীতি সমস্যা 4 নাম্বার সম্পদের সর্বোচ্চ ব্যবহার হয়েছে কি। আমরা লম্ব অক্ষে ওয়াই দ্রব্য, ভূমি অক্ষে এক্স দ্রব্য, এবি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু খেয়াল করব এবং বাসায় বারবার চিত্র আঁকার অভ্যাস করব। আমরা লক্ষ্য করি IC1, IC2, IC3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, IC1 মানে ইনডিফারেন্স কার্ভ। বাংলায় বলে পছন্দ রেখা। IC1 এবি হলো একটি সম্পদের পরিমাণ নির্দেশ করছে, যেখানে IC1 দেখা যাচ্ছে যে সম্পদের কাম্য ব্যবহার হয়নি। IC1 দেখা যাচ্ছে যে সম্পদের থেকে আমার সম্পদ আছে এই পরিমাণ, কিন্তু আমার ব্যবহার হয়েছে এই পরিমাণ। আর আমার IC2 দেখা যাচ্ছে যে আমার সম্পদ হলো এই পরিমাণ, আমি এই জায়গায় কখনো আমি পছন্দ করতে পারবো না, কারণ আমার সীমানার বাইরে। IC2 হলো সম্পদের সর্বোচ্চ ব্যবহার, অর্থাৎ A, B, C। এক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখার একটু খেয়াল করব প্রিয় শিক্ষার্থী। এ বিন্দুকে বলে একটা বিন্দু, এ বিন্দু A, B, C। এ বিন্দুকে বি বিন্দুকে বলে অর্জনযোগ্য বিন্দু, এ বিন্দুকে বলবো আমরা সম্পদের অদক্ষ ব্যবহার। এ বিন্দুকে বলবো সম্পদের অদক্ষ ব্যবহার। বি বিন্দুকে বলবো আমরা সম্পদের অর্জনযোগ্য বিন্দু বা দক্ষ ব্যবহার। সি বিন্দুকে বলবো অর্জনযোগ্য বিন্দু, অর্থাৎ এ বিন্দুতে আমরা কখনো অর্জন করতে পারবো না, কারণ আমার সম্পদের পরিমাণ হলো, উৎপাদন সম্ভাবনা রেখা হলো আমার এবি, এর বাইরে আমি যেতে পারবো না, কারণ আমার সম্পদ আছে এবির বাইরে আমি চলে যেতে পারবো না। অর্জনযোগ্য বিন্দু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করব এ বিন্দুতে হলো সম্পদের দক্ষ ব্যবহার, বি বিন্দু হলো সম্পদের দক্ষ ব্যবহার, এ বিন্দু হলো সম্পদের অদক্ষ ব্যবহার, সি বিন্দু হলো অর্জনযোগ্য বিন্দু। অর্থাৎ একটি লোকের সাপোজ একটা আমরা উদাহরণ দিয়ে বলি, একটি লোকের মনে করো এই এবি দা বোঝাচ্ছে একটি লোকে 1000 টাকা রয়েছে, 1000 টাকা তার সম্পদ রয়েছে। এখন সে বাজার করতে গিয়ে যদি 1000 টাকারই
বাজার করে মানে তার চাহিদা অনুযায়ী অর্থাৎ অভাব অনুযায়ী যদি বাজার সম্পদ ব্যয় করে, সেটা হলো সম্পদের কাম্য ব্যবহার। এই যেটা বি বিন্দুতে দেখানো হয়েছে। এখন এ বিন্দু হলো তার সম্পদ আছে 1000 টাকা, সে অর্থাৎ বাজারে সে 800 টাকার বাজার করেছে, সে তার সম্পদ অতিরিক্ত পরিমাণ রয়ে গেছে, যেটাকে বলে আমরা বলবো যে সম্পদের অদক্ষ ব্যবহার অর্থাৎ দক্ষ ব্যবহার হয়নি। সি বিন্দু হলো তার সম্পদ 1200 টাকা, যেখানে আমার সম্পদ নির্দিষ্ট পরিমাণ সম্পদ বলে দিছে 1000 টাকা, 1200 টাকা কখনো এটা কাম্য হতে পারে না। এক্ষেত্রে আমাদের প্রশ্ন হলো, এখানে মৌলিক অর্থনীতি একটা সমস্যা দেখা দেয়, সেই সমস্যাটা হলো সম্পদের দক্ষ ব্যবহার হয়েছে কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মৌলিক অর্থনীতির সমস্যাগুলো সম্পর্কে জেনেছি। এখন এই সমস্যার সমাধানের কর্মপর্যায় বা ধাপগুলো কি তা আমরা জানার চেষ্টা করব আজকের ক্লাসে। মৌলিক অর্থনীতির সমস্যার সমাধান যেমন 4টি আমরা শুনেছি। কি কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, 3 নম্বর হলো কার জন্য উৎপাদন করতে হবে এবং সম্পদের দক্ষ ব্যবহার হয়েছে কি। আর মৌলিক অর্থনীতির সমস্যার সমাধানের কর্মপর্যায় হলো 4টি। সমস্যার সমাধানের কর্মপর্যায় হলো 4টি। একটি হলো উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ। কর্মপর্যায় হলো 4টি: উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ। এই 4টার মাধ্যমে আমাদের এই মৌলিক অর্থনীতির সমস্যা সমাধান করা যেতে পারে। উৎপাদন, উৎপাদন মানে কোনো কিছু তৈরি বা সৃষ্টি করাকে উৎপাদন বলে, কিন্তু অর্থনীতিতে উৎপাদন করতে বলতে বোঝা যায় একটি অবস্থার রূপগত গুণগত পরিবর্তন করে মানুষের ভোগের উপযোগী করে কোনো কিছু সৃষ্টি করাকেই আমরা বলবো উৎপাদন। উৎপাদন যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের দুটি দ্রব্যের মধ্যে কোনটি বেশি উৎপাদন করতে হবে, কোনটি কম উৎপাদন করতে হবে, সেক্ষেত্রে আমার মৌলিক অর্থনীতির সমস্যা দেখা দেবে না। উৎপাদন যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের এই মৌলিক অর্থনীতির সমস্যা সমাধান করা যেতে পারে। বিনিময়, কোনো দেশই স্বয়ংসম্পূর্ণ নয়, কোনো একটি দ্রব্যের বিনিময়ে অন্যটি উৎপাদন করা হয়। বিনিময় প্রথা যদি সঠিকভাবে থাকে তাহলে আমাদের, অর্থাৎ আমরা একটি দেখাইছিলাম কীভাবে উৎপাদন করতে হবে, একটা মৌলিক অর্থনীতির সমস্যা। এক্ষেত্রে মূলধন আর হলো শ্রম। মূলধন আর আমি কি মূলধন বেশি দিয়ে উৎপাদন করব না শ্রম বেশি দিয়ে উৎপাদন করব, এক্ষেত্রে কিন্তু আমার একটা মৌলিক অর্থনীতির সমস্যা ছিল। সমস্যাটার নাম ছিল কীভাবে উৎপাদন করতে হবে। এক্ষেত্রে কিন্তু যদি আমরা বিনিময়, কোনো দেশে শ্রম নিবিড় রয়েছে, কোনো দেশে মূলধন নিবিড় রয়েছে। অর্থাৎ শ্রম নিবিড় বলতে একটি দেশের মূলধনের তুলনায় যদি শ্রম বেশি থাকে সেটাকে আমরা বলবো শ্রম নিবিড়। আর একটি দেশে যদি মূলধনের তুলনায় শ্রমের তুলনায় যদি মূলধন বেশি থাকে সেটাকে বলবো মূলধন নিবিড়। অর্থাৎ যে দেশ মূলধন নিবিড় সে দেশ যে দেশ মূলধন নিবিড় আর শ্রম নিবিড় দুটার মধ্যে যদি সঠিকভাবে বিনিময় করা হয় তাহলে মৌলিক অর্থনীতির সমস্যা থাকবে না। বন্টন, আমরা জানি উৎপাদনের উপকরণ 4টি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমির জন্য পাবে খাজনা, শ্রমের জন্য মজুরি, মূলধনের জন্য সুদ, সংগঠন পাবে মুনাফা। এটি যদি সঠিকভাবে আমরা বন্টন করতে পারি তাহলে সুষম বন্টন হলে আমাদের মৌলিক অর্থনীতির সমস্যা থাকবে না। সর্বশেষ কর্মপর্যায় হলো ভোগ। প্রিয় শিক্ষার্থী, ভোগ কি? চূড়ান্ত দ্রব্যকে নিঃশেষ করাকে ভোগ বলে। অর্থাৎ এক ভোগের মাধ্যমেই তার উপযোগ লাভ করে, উপযোগের মাধ্যমেই তার অভাব দূর করার ক্ষমতা থাকে। অর্থাৎ সঠিকভাবে ভোগ করতে পারলে সমাজের মানুষ যদি উৎপাদিত পণ্য যদি সঠিকভাবে ভোগ করতে পারে তাহলে এই মৌলিক অর্থনীতির সমস্যার সমাধান হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে জানলাম মৌলিক অর্থনীতির সমস্যা সমাধানের কর্মপর্যায় বা ধাপ, 4টা ধাপ: উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ। এগুলোর মাধ্যমে মৌলিক যে অর্থনৈতিক সমস্যা রয়েছে এই সমস্যাগুলো সমাধান করা যায়। আজকে আরেকটু আমাদের পার্ট রয়েছে, সেটা হলো অর্থনৈতিক ব্যবস্থা কি ও কয়টি, আমরা এই সম্পর্কে জানব।
সমাজের অর্থনৈতিক কার্যাবলী যে প্রতিষ্ঠানগত আইনগত ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়, আবারও বলছি, সমাজের অর্থনীতির কার্যাবলী যে প্রতিষ্ঠানগত আইনগত কাঠামোর মাধ্যমে পরিচালিত হয় তাকেই অর্থনীতি ব্যবস্থা বলে। প্রিয় শিক্ষার্থী, বিশ্বের 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে। আমরা 4 ধরনের অর্থনীতি ব্যবস্থা লক্ষ্য করব। একটা হলো প্রথম, যেটাকে বলে ধনতান্ত্রিক, ধনতান্ত্রিকের আরেক নাম হলো পুঁজিবাদী, সমাজতান্ত্রিক, আরেকটা হলো মিশ্র, 4 নম্বর যেটা সেটাকে বলে ইসলামী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানতে পারলাম যে অর্থনীতি, বিশ্বে 4 ধরনের অর্থনীতি ব্যবস্থা রয়েছে। ধনতান্ত্রিক বা পুঁজিবাদী, ধনতান্ত্রিক আরেক নাম হলো পুঁজিবাদী, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক, মিশ্র, ইসলামী। 4 ধরনের অর্থনীতি ব্যবস্থা রয়েছে। আমরা আজকে ধনতান্ত্রিক অর্থনীতি সম্পর্কে জানব। ধনতান্ত্রিক অর্থনীতি কি? ধনতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থা আরেক নাম হলো পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থার সূত্র ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, আরেক নাম হলো পুঁজিবাদী অর্থব্যবস্থা। এটা সূত্রপাত হয় ইউরোপে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সূত্রপাত হয় ইউরোপে 1789 খ্রিস্টাব্দে। শিল্প বিপ্লবের মাধ্যমেই ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থার আবির্ভাব ঘটে। তোমরা জানো অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। অর্থনীতির জনক কে? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ এবং ক্লাসিক্যাল অর্থনীতি, অর্থনীতির শুরুতে যারা ছিলেন তারা এই ধনতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থার সমর্থক ছিলেন। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কি একটু আমরা আজকে জানব। যে অর্থব্যবস্থা ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয় এবং সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না বা বাধা থাকে না, সে অর্থব্যবস্থাকে বলবো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। অর্থাৎ ব্যক্তির নিজের উদ্যোগে, ব্যক্তির নিজের, আমরা বলবো ব্যক্তির নিজের ইচ্ছা বা চাহিদা মতো যে অর্থ ব্যবস্থা গড়ে উঠবে সে অর্থব্যবস্থাকে বলবে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। আজকে আমাদের ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পর্কে জানলাম। আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত আমরা বলবো সম্পদের মালিকানা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে সম্পদের মালিকানার দিক থেকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সম্পদের মালিক থাকে ব্যক্তি মালিকানা। ব্যক্তি মালিকানা অর্থাৎ 2 নম্বর বৈশিষ্ট্য আমি যদি বলি, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার, আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র, ইসলামিক অর্থব্যবস্থা, প্রতিটি অর্থনীতি ব্যবস্থা সম্পর্কে আগামী ক্লাসে প্রতিটা অর্থনীতি ব্যবস্থা সম্পর্কে এর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তোমরা প্রতিদিন আমাদের এই অনলাইন ক্লাসে উপস্থিত থাকবে এবং আমাদের রুটিন মাফিক ক্লাসে থাকার চেষ্টা করবে।